আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন ডিপ স্টেটের অসংখ্য দালাল এই বাংলাদেশে এখন কিলবিল করছে। সে সকল দালালদের মধ্যে ১০ জন শীর্ষ দালাল, যারা আবার সরকারের গুড বুকে নেই। এরকম শীর্ষ ১০ জন দালালকে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখনই কোনো গোয়েন্দা সূত্র আসে, এটা ধরে নেবেন 50-50। এর কারণ হলো এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। কিন্তু আমি ঘটনা যেভাবে বলবো বা যেভাবে আমি দেখছি, তাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে কারা এই ১০ জন এবং কেন তাদেরকে নজরে রাখা হয়েছে। কেবলমাত্র দেশের গোয়েন্দারা তাদেরকে নজরে রাখছে তা নয়, বিদেশি গোয়েন্দা তারাও নজরে রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলি যে মার্কিন ডিপ স্টেটটা এখন আসলে কি করছে বা তারা কি করতে চাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের যে সরকার পরিবর্তন হয়েছে, দুটো সরকার পরিবর্তন হয়ে গেল, শেখ হাসিনার সরকার এবং ডক্টর ইউনূসের সরকার। এই দুটো সরকার পরিবর্তনের পেছনেই ডিপ স্টেটের সিদ্ধান্ত, চক্রান্ত, কারসাজি। যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারাই ইউনূসকে বসিয়েছে। ডক্টর ইউনূসের কাছে তাদের যে চাহিদা ছিল, কামনা ছিল, বাসনা ছিল, এটা তো হয়নি। দ্বিতীয়ত, তারা যেটা মনে করেছে যে এই লোকটি যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামীতে এই অঞ্চলে তাদের যতটুকু ব্যবসায়িক স্বার্থ রয়েছে সেই স্বার্থটুকু তাদের থাকবে না। কাজে এই আপদ চলে যাক। আর এই কাজগুলো করার জন্য বিভিন্ন জায়গাতে তাদের যারা এজেন্ট রয়েছে, সেই এজেন্টগুলো, ডিপ স্টেটের এজেন্টগুলো অত্যন্ত সুকৌশলে সেই কাজগুলো করেছে। এখন ডিপ স্টেটের এজেন্টরা, আমি বলবো যে তারা কোথায় কোথায় থাকে। ব্যবসায়ীদের মধ্যে ডিপ এজেন্টের মানে ডিপ স্টেটের এজেন্ট যারা আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে যারা বিশেষ করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন করেন, যারা সবসময় দেখবেন যে টেলিভিশনে মুখ দেখায়, সবসময় রাজনীতির কাছাকাছি যায়। এরপরে কিছু হলেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সংবাদ সম্মেলন করবে। এইরকম যদি আপনি ৩০-৪০ জন লোক বাংলাদেশকে টার্গেট করেন যে গত ১০ বছরে কারা কারা কিছু হলেই দৌড়াদৌড়ি করে, সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে। এই যারা ব্যবসায়ীদের, হয়তো এদের মধ্যে কেউ কেউ বড় ব্যবসায়ী, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা দালালি করে, কিন্তু ব্যবসায়ী তাদের নাই। এই গ্রুপের মধ্যে ডিপ স্টেটের এজেন্টগুলো লুকায়িত থাকে। কারা কারা আছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এরপরে প্রভাবশালী গ্রুপ হলো সংবাদপত্র। এখানে সংবাদপত্র মালিক আছে, সংবাদপত্রের সম্পাদক আছে এবং সাংবাদিক আছে। সাংবাদিকদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে। একটা হলো খুব আতেল প্রকৃতির সাংবাদিক, মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, স্বর্গ থেকে এইমাত্র নেমেছে, দুনিয়ার কোনো কিছু বোঝে না, অতিভক্তি আর অতি সৎ। এদের মধ্যে ডিপ স্টেটের এজেন্ট আছে। আর একটা গ্রুপ আছে সারাক্ষণ প্রেস ক্লাবে বসে থাকে, প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করে, চাঁদাবাজি করে, দলবাজি করে, দালালি করে এবং একজন আরেকজনের বিরুদ্ধে নাচে, এরপর মদ খায়, জুয়া খেলে। আর বিভিন্ন ব্যবসায়ী, আমলা কামলা এদের সাথে সম্পর্ক করে ওই বড় বড় রাজধানীর যে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, এখানে গিয়ে মাঝে মধ্যে বা রাষ্ট্রদূতদের সাথে সম্পর্ক করে সেখানে গিয়ে একটু জাস্ট মদ খাওয়ার জন্য এই কিছু লোক আছে। কারা আছে যারা এই লাইনে সংবাদপত্র জগতে আছেন, তারা ১ মিনিটের নাম বলে দিতে পারেন। এদের মধ্যে আছে হয়তো একজন, হয়তো দুইজন, হয়তো তিনজন এই ডিপ স্টেটের এজেন্ট। এরপর রাজনীতিবিদদের মধ্যে আছেন, সচিবালয়ে আছে, প্রশাসনের অন্যান্য সব জায়গাতে আছে। তো এই এজেন্টগুলো এরকমভাবে তারা নিয়োগ করে যে কেউ কাউকে চেনে না।
মানে ধরুন সচিবালয়ের এজেন্টের নাম মদন ব্যাপারী বা গদাশা। গদাশা জানে না যে ব্যবসায়ীদের মধ্যে যে ভঙ্গুসা আছে এজেন্ট, ভঙ্গুসার কোড নম্বর কত, এটা জানে না। কিন্তু তারা যার যার অবস্থানে থেকে তারা যে কৃতদাসের মতো যে কাজগুলো করে সেই কাজগুলো তারা চালিয়ে যায়। তো এভাবে যে সেক্টরগুলো আমাদের এখানে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ট্রেড ইউনিয়ন, পলিটিক্স থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের মধ্যে এই ডিপ স্টেটের এজেন্ট তারা নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা 3 থেকে 4 থেকে 5টি ক্যাটাগরি দেখে। প্রথমত এই লোকটি মদ পান করে কিনা, তাদের 1 নম্বর অভ্যাস হলো তারা মদ পান করবে। 2 নম্বর হলো যে এই লোকগুলো বিকৃত যৌনাচারে আসক্ত কিনা, একাধিক পরকীয়া, অনেকের সমকামিতার অভ্যাস আছে, অনেকে সেই যে যাকে বলা হয় পতিতালয়ে গমন করা থেকে শুরু করে মানে বিকৃত যৌনাচার কোনো মানে এই যেমন হুজুরদেরকে আমরা বলি 4টা 5টা বিয়ে করে, এটাকে আপনি বিকৃত বলতে পারবেন না। এটা এক ধরনের যাকে বলা হয় তার কাছে। কিন্তু বিকৃত বলতে হলো কি যে সেখানে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মানুষ, বুয়া, মুয়া, ছেলে, মেয়ে কোনো কিছু বাদ যায় না। যেখানে ঢুকানো যায় সেখানে তারা ঢুকে পড়বে। এই যে তাদের যে যৌনতা, এটা হলো তাদের 2 নম্বর যাকে বলা ক্যাটাগরি। 3 নম্বর হলো এই লোকটি বিবেকহীন এবং এই লোকটি যাকে বলা হয় বুদ্ধিহীন, ব্যক্তিত্বহীন কিনা। বুদ্ধিহীন, বিবেকহীন, ব্যক্তিত্বহীন থাকতে হবে এবং লোভী কিনা। লোভের জিহ্বা তাকে সামনে মানে প্রতিটা মুহূর্তে তাকে মানে লোভের জিহ্বাটা এমনভাবে বের করে রাখে, একটা কুকুর যেভাবে সারাক্ষণ তার জিহ্বা বের করে রাখে, ওই লোকগুলো এইভাবে লোভী কিনা। এরপরে যে জিনিসটা দেখে যে এই মানুষটি অভিনয় করতে পারে কিনা, অর্থাৎ নিজের দুর্বলতা, অক্ষমতা, গোপনতা এগুলো গোপন করে সে অনায়াসে সে ধর্মালয়ে চলে যেতে পারে, অনায়াসে কবিদের আসরে চলে যেতে পারে, অনায়াসে ভালো ভালো জায়গাতে যেতে পারে। এই ক্যাটাগরিগুলো যখন তারা মিলে যায় ওদেরকে আসলে তারা রিক্রুট করে এই সমাজে। খুব দেখবেন যে খুব দেখাচ্ছে, আজ বউয়ের সাথে এই ছবি, কাল হুজুরের সাথে এই ছবি, পরশুদিন মক্কা শরীফ যাচ্ছে, তারপরের দিন প্রধানমন্ত্রীর সাথে তার দেখা, তারপরের দিন মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা, তারপরের দিন ইউরোপীয় রাষ্ট্রদূতের সাথে দেখা, এই কাজগুলো করছে। কিন্তু একটু খোঁজ দিলে পিছনে গিয়ে দেখবেন যে আগের যে অভ্যাসগুলো বললাম প্রত্যেকটা অভ্যাস তাদের এই জীবনে মানে যাকে বলা হয় মানে জীবনের একটা অলংকার হয়ে গেছে। তো এই যে ডিপ স্টেটের, মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, এরাই আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়, সেটা মোসাদ, সিআইএ, মানে MI5 ব্রিটেনের, এমনকি সেই রুশদের, এমনকি বাংলাদেশের যে গোয়েন্দাগুলো আছে DGFI, NSI, পুলিশের সোর্স, ডিবি, এসবি, এদেরও এজেন্টেরা কিন্তু হয়ে যায়। যেখানে লোভ আছে সেখানে তারা এই কাজগুলো করে এবং সব সারা দুনিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো যাদেরকে রিক্রুট করে তাদের এই নর্মাল যাকে ক্যাটাগরিগুলো থাকতে হয়। ফলে বুঝতে পারেন যে এই সকল ডিপ স্টেটের যারা এজেন্ট, গোয়েন্দাদের যারা এজেন্ট হয়, তাদের দ্বারা আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি। শুধুমাত্র একটি কাজ এই পৃথিবীতে গোয়েন্দা দ্বারা হয়েছে, সেটা হলো লরেন্স অফ অ্যারাবিয়া। সেই লরেন্স অফ অ্যারাবিয়া, সেই বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা, এই একটা মাত্র কাজ মানে সারা পৃথিবী রিমেম্বার করে যে একটা গোয়েন্দা দিয়ে একটা সাম্রাজ্য শেষ করে দেওয়া যায়, অটোম্যান সাম্রাজ্যকে শেষ করে দিয়েছে এই একজন গোয়েন্দা। এর বাইরে সাধারণত মানে গোয়েন্দারা যাদেরকে এজেন্ট নিয়োগ করে, মানে গোয়েন্দা হলো কি, যেমন ওই যে লরেন্স অফ অ্যারাবিয়া, সে পারফেক্ট গোয়েন্দা, কিন্তু তার সম্পর্কে কিন্তু আপনি এই যে প্রফেশনাল, তার সম্পর্কে আমার ওই কথাগুলো হবে না। কিন্তু সে যাদেরকে ওই আরবদের গোত্রপ্রধান, অটোম্যান সাম্রাজ্যের যে সকল জেনারেল, যে সকল ইহুদি নেতা, যে সকল খ্রিস্টান নেতা, যে সকল মুসলিম নেতাদেরকে আরবে সে রিক্রুট করেছিল, প্রত্যেকটা লোকের চরিত্র এই যে আমি যেভাবে বললাম ঠিক ওই চরিত্র অনুযায়ী গোয়েন্দাদের এজেন্ট হয়েছিল তারা, এবং এভাবে সে নিয়োগ করেছিল। বাংলাদেশে একই অবস্থা।
তো যাই হোক, দুর্ভাগ্য হলো যে এদের দ্বারা রেজিম চেঞ্জ করা যায়, এদের দ্বারা অনার সৃষ্টি তৈরি করা যায়, এদের দ্বারা নুইসেন্স তৈরি করা যায়, কিন্তু এদের দ্বারা রাষ্ট্র ক্ষমতা চালানো যায় না। দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে রেজিম চেঞ্জের পরে এই সকল দুর্বৃত্ত সরাসরি রাষ্ট্র ক্ষমতার সঙ্গে জড়িত হয়ে গেছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ইনফ্লুয়েন্সার হিসেবে। তো যারা এক বোতল, এক গ্লাস, এক পেগ মদ খেলে সব কিছু করতে পারে, সেই লোকগুলো এই পর্যায়ে চলে আসছে রাষ্ট্র ক্ষমতার। ফলে কি হলো, সেই রাষ্ট্র ক্ষমতাটা গত 2 বছর একদম চলেনি। আর এদের কারণেই, এদের একটা বিরাট অংশের কারণেই শেখ হাসিনা তার শেষের 2 বছরে একের পর এক মারাত্মক ভুল করে গেছে। এরা একেবারে শেখ হাসিনার বেডরুমে পর্যন্ত ঢুকে যেত, এই ডিপ স্টেটের যারা লোকজন ছিল। আবার সেই ডিপ স্টেটের লোকজনের কারণে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন, নতুন সরকার আসলো, সবাই আশা করলো, কিন্তু এই নতুন সরকারের মধ্যে দেখা গেল যে ডিপ স্টেটের নতুন এজেন্ট আসছে। তাহলে পুরনো এজেন্ট যারা আছে তারা তো বসে নেই, তারা আবার নতুন করে অর্গানাইজ করছে, এবং সরকারকে যদি তারা ব্যর্থ প্রমাণ করতে পারে, তাহলে ওই যে আমেরিকার যে ডলার, পাউন্ড, এটা তাদের কাছে আসবে। এই জন্য তারা আবার নতুন করে নড়াচড়া শুরু করেছে, এবং এদের সংখ্যা আগেই বললাম যে প্রায় 10 জন। এই 10 জন নানা রকম কথা বলে, নানা রকম কর্ম করে, সরকারের ভিতরে থেকে অথবা সরকারের বাইরে থেকে সরকারকে বিভ্রান্ত করছে, এবং সরকারের অনেক কর্তা ব্যক্তি এদের দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্সড হচ্ছেন, যার ফলে এই গত 2 মাসে অনেক ভালো ভালো সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, সেগুলো আলোর মুখ দেখেনি। আর অনেকগুলো সমস্যা যেগুলো হওয়ার কথা নয়, সেই সমস্যাগুলো আবার নতুন করে দানা বেঁধেছে। রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে, এবং রাজনীতির অঙ্গন থেকে যে সকল অশনির সংকেত আসছে, এটি সরকারের জন্য ভালো নয়। ফলে কি হলো, ওই যে পুরনো যারা ডিপ স্টেটের এজেন্ট, যে 10 জনদের কথা আমি বলছি, শীর্ষ 10 জন যাদেরকে গোয়েন্দারা নজরদারিতে রাখা হয়েছে, তাদের ব্যাপারে যদি সরকার কঠোর না হয়, তাহলে প্রথম ঝড়টা আসবে ব্যাংকিং সেক্টরে, এবং ইসলামী ব্যাংক দিয়ে সেটা শুরু হবে। দ্বিতীয় ঝড় যেটি আসবে, সেটি আসবে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে, আর্থিক খাতে। তৃতীয় যে ঝড়টি আসবে, সেটি হলো সারা দেশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটিয়ে মব সৃষ্টি করে পুলিশের মনোবল আবার ভেঙে দেওয়া হবে। আজকে এই ভিডিওটি যখন করছি, তখন দেখলাম যে একটা সিলেটের একটা থানা আবার আক্রমণ করেছে জনগণ। সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য জনগণ থানা ঘেরাও করেছে, গ্রিল ভেঙে সেই থানার ছাদে, টিনের ছাদ ভেঙে পাড়িয়ে তারপর থানায় ঢুকে কি করছে, শেষ ফলাফল কি হয়েছে জানি না, কিন্তু ওই দৃশ্য দেখলাম। এই দৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়বে, এবং থানার যে কর্মকর্তারা রয়েছে তারা কখনো ঝুঁকি নিয়ে এই ধরনের কোনো লোককে ধরবে না। কয়েকদিন আগে বিএনপির এক নেতাকে এরকম এক থানায় ধরেছে, এভাবে মব করে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইরকম ঘটনা একটার পর একটা ঘটিয়ে ফেলা হবে, এবং কোন জায়গাতে যে ঘটানো হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীও টের পাবেন না, প্রধানমন্ত্রীও টের পাবেন না, স্বরাষ্ট্র সচিব, আইজি টের পাবেন না, কিন্তু ঘটনা ঘটে গেছে। আপনাদের কি মনে হয়, মাইলস্টোনের ঘটনা নেহাইতে একটা দুর্ঘটনা? আপনার কি মনে হয় যে এই যে হামের টিকা নিয়ে যাওয়া হচ্ছে, এটি একেবারে সাধারণ একটা ঘটনা? ইউনূস সরকার, মানে ইউনূস সাহেব তো একেবারে বেকুব লোক নন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এত হালকা করে নেওয়ার মতো শিশুও তিনি নন, অথচ তাকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। করিয়ে এখন এই ভদ্রলোকের জীবন কিভাবে হারাম বানিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া থেকে শুরু করে, জেনারেল মাসুদউদ্দিন থেকে শুরু করে 11 যারা কুশীলব, কারা বেগম জিয়ার বাড়ি ভেঙেছে, কারা জিয়া মানে
তারেক রহমান সাহেবকে দোতলা থেকে ফেলে দিয়েছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে কি করেছে, এই সব জিনিসগুলো এই যে ঘাটাঘাটি হচ্ছে, এগুলো ডিপ স্টেটের খেলা। ডিপ স্টেটের এই খেলায় শেষ পর্যন্ত কারা জিতে বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা, আমরা যে ঠকে যাচ্ছি, আমরা যে সর্বহারা হয়ে যাচ্ছি, এটা প্রায় নিশ্চিত। মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।